নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌমি, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। অগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর পড়ে গেছে, আর এই দেশেও গরম শেষ হয়ে শীত আসবার পালা শুরু হয়েছে। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে দিচ্ছে ঠান্ডা হাওয়া। তাই শেষ কিছুদিন গরমকালের ছুটি কাটাতে এই অগস্ট মাসের শেষের দিকে আমরা গিয়েছিলাম ইটালি। আমাদের প্রথম গন্তব্য ছিল রোম। এখন ওই সকাল 6:45 মতো বাজে। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে একদম তৈরি হয়ে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির জন্য। আমাদের পাশের বাড়িরই দাদা আমাদের এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসবে সেই কথাই ছিল, আর তাই তারাও সময় মতো ঠিক 6:45 সময় চলে এসেছিল। গতকাল রাত থেকেই বেশ ঠান্ডা হাওয়ার সাথে চলছিল ঝিরঝির করে বৃষ্টি। তবে কোথাও বেড়াতে যাওয়া থাকলে এইসব ঠান্ডা, রোদ, ঝড়, বৃষ্টি কোনো কিছুই কিন্তু কোনো প্রভাব ফেলতে পারে না, বলুন। সবাই মিলে ওই টুকটাক কথাবার্তা গল্প করতে করতে 1.5 ঘন্টা রাস্তাটা শেষ হয়ে কখন যে এয়ারপোর্ট পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এখন ওই সকাল 7:30 মতো বাজে। আমাদের এইবারের ফ্লাইট ছিল লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের সাউথ টার্মিনাল থেকে। কোনো কারণে ফ্লাইটের 24 ঘন্টা আগে যে অনলাইন চেক ইনটা হয় সেটা আমরা করতে পারিনি, তাই আমাদের ফিজিক্যালি এয়ারপোর্ট থেকেই করতে হতো। তাই এখন আমাদের চেক ইন করিয়ে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে আর তার সঙ্গে লাগেজ ড্রপ করতে হবে। আমরা এখন যাচ্ছি সেই দিকেই। বেশ লম্বা লাইন পড়ে গেছে, আগে চেক ইন করিয়ে ব্যাগেজটা ড্রপ করি। চেক ইন হয়ে গেছে, ব্যাগেজ ড্রপ করে দিয়েছি আর বোর্ডিং পাসও নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকের দিকে। প্রতিটা এয়ারপোর্টের এই জায়গাটা আমার বড্ড পছন্দের। কোনো কিছু কেনা হয়ে উঠুক বা না উঠুক, চারিপাশ দেখতে দেখতে যেতে আমার ভারী ভালো লাগে। যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে ট্রাভেল করতে গেলে আপনি কিন্তু 100 মিলির ওপর কোনো লিকুইড ক্যারি করতে পারবেন না, তা সেটা আপনার জলের বোতল হোক, পারফিউম হোক বা যে কোনো কিছু হোক না কেন। এবারে আমাদের একটাই চেক ইন লাগেজ ছিল, তাই দুজনেরই হাত ফাঁকা ছিল, তাই আমাদের ঘুরতেও বেশ সুবিধা হয়েছে এইবারে। আমাদের সিকিউরিটি চেক ভালোভাবে হয়ে গেছে। এখন আমরা এখানে ওয়েট করছি আমাদের ফ্লাইটের বোর্ডিং গেট দেখার জন্য। এখন আমরা যাচ্ছি বোর্ডিংয়ের জন্য, আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট। ছোটবেলায় আমরা সবাই নিজেদের পছন্দের ঘুরতে যাওয়ার জায়গাগুলোর একটা লিস্ট তৈরি করি। টিভি দেখে হোক, ম্যাগাজিন পড়ে হোক বা কারোর কাছে গল্প শুনে হোক, সেই সব জায়গাগুলো আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটা আলাদা জায়গা করে নেয়। আমারও সেই রকম তালিকার মধ্যে ইতালির রোম, ফ্লোরেন্স, ভেনিস আর মিলান শহর ছিল। তবে এবারে আমরা যাচ্ছি 5 দিনের ছুটিতে মাত্র, তাই এতগুলো শহর একসাথে ঘোরা কোনোভাবেই সম্ভবপর হয়ে উঠত না। এবারে আমাদের ট্রিপ প্রথমে রোম, আর রোম থেকে আমরা যাব ভেনিস। ফ্লাইটে উঠে পড়েছি আর আমাদের ফ্লাইট এই ছাড়লো। তবে সত্যি বলতে এই দেশে আসার পর কোথাও ফ্লাইটে গেলে প্রথমেই যেখানে যেতে ইচ্ছা হয় সেটা হলো আমাদের নিজেদের বাড়ি। সেই টান একটা অন্যরকম, সেই টানের তুলনা বোধহয় কারোর সাথেই হবে না। লন্ডনের গেটউইক থেকে রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো এয়ারপোর্টে যেতে সময় লাগবে ওই 2.5 ঘন্টা মতো। আর আজকের আকাশ একদমই মেঘলা ছিল, বাইরের কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না। তাই কিছু দূর যাওয়ার পরই আকাশ একদম মেঘে ঢেকে গেল। 2.5 ঘন্টার পথ যেতে হবে, আর ভোরবেলা ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরোনোর জন্য রাতের ঘুমটাও খুব যে ভালো হয়েছে তা নয়, তাই ফ্লাইটে ওঠার পর থেকেই একটু ঘুম ঘুম পাচ্ছিল। বাইরেটা একটু দেখতে না দেখতে কখন যে চোখ দুটো জুড়ে এসেছে বুঝতেই পারিনি। যখন ঘুমটা ভাঙলো তখন দেখলাম ফ্লাইট ল্যান্ড করতে আর ওই 0.5 ঘন্টা মতো দেরি। জানলা দিয়ে বাইরের দিকে চোখ যেতেই চোখ একদম জুড়িয়ে গেল, তার সাথে মনও। কি অপূর্ব দৃশ্য দেখুন। আমরা প্রায় চলেই এসেছি। পাইলট জানাচ্ছেন ফ্লাইট ল্যান্ড করতে আর ওই 10টা মিনিট মতো লাগবে। আবার একটা নতুন দেশ দেখব, তার সঙ্গে দেখব পছন্দের আরও 2টো শহর। মনের মধ্যে একটা আলাদাই উত্তেজনা হচ্ছে।
যতটা ঠান্ডা নিয়ে অক্সফোর্ড থেকে বেরিয়েছিলাম, এই রোমে পা দিতেই তার চিত্র একদমই বদলে গেল। তখন সময় ওই দুপুর 1টার দিকে, সূর্য তখন মধ্য গগনে, তেমনই ছিল রোদের তেজ। এয়ারপোর্টে যেখানে আমরা নেমেছি, এখান থেকে আমাদের বাসে করে যেতে হবে মেন এয়ারপোর্টের ভিতরে। সেখানে গিয়ে আমাদের জন্য কিছু প্রসেস রয়েছে, যেমন পাসপোর্ট কন্ট্রোল, তারপরে সিকিউরিটি চেক, আর তারপরে ব্যাগেজ নিয়ে বেরোনো। তাই এই সমস্ত প্রসেসের ভেতর দিয়ে যেতে বেশ কিছুক্ষণ কিন্তু সময় লাগবে। আমরা চলে এসেছি একদম এয়ারপোর্টের ভিতরে। এখান থেকে আমরা সোজা যাচ্ছি পাসপোর্ট কন্ট্রোলের দিকে, যেখানে গিয়ে আমাদের পাসপোর্ট চেক হবে আর আমরা যে সেঙ্গিন কান্ট্রিতে এন্ট্রি করেছি তার জন্য স্ট্যাম্পিং হবে। তার জন্যও পড়েছিল বিশাল লাইন। এখানে ওয়েট করে প্রায় ওই 1 ঘন্টা মতো সময় লাগলো। যাই হোক, ভালোভাবে আমাদের সব কিছু হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে এসেছি ব্যাগ নিতে। আসতে না আসতেই দেখি আমাদের ব্লু ট্রলিও আসছে। তাই আমাদের এখানে ব্যাগেজ ক্লেমের জন্য খুব বেশিক্ষণ আর ওয়েট করতে হলো না। সাথে সাথেই আমরা ট্রলিটা কালেক্ট করে নিলাম, আর এরপর আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি রোমা টার্মিনির দিকে। এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনি যেতে আমাদের এখান থেকে ট্রেন ধরতে হবে, তাই রাস্তাটা পার করে আমরা যাচ্ছি এখন ট্রেন স্টেশনে। এখানে প্রত্যেকটা ট্রেন স্টেশনেই আপনি টিকিট কাটার মেশিন পেয়ে যাবেন, আর যেখান থেকে টিকিট কাটা ভীষণই সহজ। এখানে আমরা টিকিট কেটে নিয়েছি, আর টিকিটটা এখানে এই মেশিনে পাঞ্চ করলেই দরজা খুলে যাচ্ছে, আর আপনি চলে যাবেন একদম প্ল্যাটফর্মের ভিতরে। এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনি যেতে ওই ট্রেনে লাগবে 30 থেকে 32 মিনিট মতো। তবে এখানে ট্রেনে উঠে বুঝলাম এখানে ট্রেনে কিন্তু বেশ ভিড় হয়। পুরো রাস্তাটাই কিন্তু আমরা বসার জায়গা তো পাইনি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। এই রোমা টার্মিনি থেকে রোমের আপনি যেখানেই ঘুরতে যান না কেন, সব জায়গারই ট্রান্সপোর্ট পেয়ে যাবেন। এই রোমা টার্মিনি থেকে রোমের প্রত্যেকটা জায়গা ভীষণই ওয়েল কানেক্টেড। এখান থেকে আমরা সোজা যাচ্ছি আমাদের এয়ারবিএনবিতে। এই রোমা টার্মিনি স্টেশন থেকে ট্রাম ধরে 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমরা আমাদের এয়ারবিএনবি। এয়ারবিএনবিতে পৌঁছেই ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরেই আমাদের বেরিয়ে পড়তে হবে কলোসিয়ামের জন্য। আমরা আগে থেকেই কলোসিয়ামের টিকিট কেটে রেখেছি, তাই 4:30-র মধ্যে কলোসিয়াম আমাদের পৌঁছাতে হবে। আর আমাদের এয়ারবিএনবি থেকে কলোসিয়াম যেতে ওই 15 মিনিট থেকে 20 মিনিট মতো বাসে লাগতো। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, আর বাসও এসে গেছে। আর বাস আমাদের একদম নামিয়ে দিল কলোসিয়ামের সামনে। এই কলোসিয়াম হলো রোমান ফোরামের ঠিক পূর্ব দিকে ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত একটি উপবৃত্তাকার অ্যাম্ফিথিয়েটার। সারা বিশ্বে এখনো পর্যন্ত এটাই হলো সবচেয়ে বৃহত্তম প্রাচীন নির্মিত অ্যাম্ফিথিয়েটার, এবং বয়স হওয়া সত্ত্বেও এটিও এখনো বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্ফিথিয়েটার। এই অ্যাম্ফিথিয়েটার মানে হলো একটা খোলা জায়গা, একটা উন্মুক্ত স্থান, যেটা বিনোদন বা কোনো পারফরমেন্স বা খেলাধুলোর জন্য ব্যবহার করা হয়। এই কলোসিয়াম ট্র্যাভারটাইন নামে এক চুনাপাথর, টাফ নামে এক আগ্নেয়শিলা এবং ইটমুখী এক কংক্রিট দিয়ে নির্মিত। আনুমানিকভাবে 50,000 থেকে 80,000 দর্শক ধারণ করতে পারে এই কলোসিয়াম। এর গড় দর্শক সংখ্যা প্রায় 65,000 মতো। এই কলোসিয়াম বিখ্যাত ছিল যুদ্ধের আইন, রোমান পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে অনেক নাটক এবং সমুদ্র যুদ্ধের উপহাস, এইগুলির জন্য। মধ্যযুগীয় প্রথম ভাগেই এই কলোসিয়াম বন্ধ করে দেওয়া হয়েছিল যে কোনো রকম বিনোদনের জন্য। পরে এটা আবার হাউজিং, নানা রকমের ওয়ার্কশপস, রিলিজিয়াস পারপাসের জন্য কোয়ার্টার, ক্রিশ্চিয়ান মন্দির এই হিসাবে পুনরায় ব্যবহার করা শুরু হয়েছিল। পরবর্তীকালে ভূমিকম্প, ডাকাতদের দ্বারা মূল্যবান পাথর চুরি হওয়া, এই সমস্ত কারণে কলোসিয়াম অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তবুও কলোসিয়াম কিন্তু এখনও ইম্পেরিয়াল রোমের একটা বিখ্যাত প্রতীক, এবং বিশ্বের নতুন যে 7টি আশ্চর্য তার একটি তালিকাভুক্ত হয়ে আছে। এটি হলো রোমের সবথেকে জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র, এবং ক্যাথলিক যে চার্চ তার সঙ্গেও কিন্তু এটি যুক্ত। প্রতিটি গুড ফ্রাইডে সময় পোপ একটি টর্চ লিট
ওয়ে অফ দ্য ক্রস মিছিলের নেতৃত্ব দেন, যেটা এই কলোসিয়ামের আশেপাশের এলাকায় শুরু হয়। এবং বলে রাখি, এই যে কলোসিয়ামটি দেখছেন, এটি ইতালীয় মুদ্রার 5 ইউরো সেন্ট তার সংস্করণেই চিত্রিত করা হয়েছে। কলোসিয়ামের স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট টিকিটের দাম শুরু হয় ওই 16 ইউরো থেকে। 16 ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে সেটা 1480 থেকে 1500 টাকার মধ্যে। আর 17 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের দাম পড়ে 6 ইউরো মতো। আপনি চাইলে নিজেরাও পুরোটা ঘুরে দেখতে পারেন, আবার চাইলে আপনি অডিও গাইডেরও সুবিধা নিতে পারেন। একজন অ্যাডাল্টের টিকিট আর অডিও গাইড সমেত তার প্রাইস পড়ে মোটামুটি ওই 26 ইউরো থেকে। এখন ওই সন্ধ্যে 6:30 মতো বাজে। আমরা এই দেখে বাইরে এলাম, কিন্তু বাইরেটা দেখে কে বলবে যে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে 7টা বাজতে যায়। যেমন রোদের তেজ আর তেমন গরম। পৃথিবীর 7টা আশ্চর্যের একটি আশ্চর্যের সামনে দাঁড়িয়ে আমরা অনেক ভালো মুহূর্ত জীবনের জন্য সঞ্চয় করলাম আজ। কলোসিয়ামের আশেপাশে অনেক দারুণ দারুণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তার খবর আগেই নিয়েছিলাম। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আজ আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করব। সেই মতোই পৌঁছে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর দারুণ দারুণ খাবার খেলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়, তার মধ্যে কাটিয়েছি এত সুন্দর একটা দিন। আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টের সাথে শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরছি ইতালি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে।